এই নিন, আপনার জন্য খাবার পাঠানো হয়েছে, খাবারটা খেয়ে নিন। কি হলো কি ফুলকুমারী, তোমার বুঝি ভয় করছে? অবশ্য ভয় করাটা তো স্বাভাবিক। মনে হচ্ছে সবকিছু আমার হাতের বাইরে। কোনোভাবেই তো আমি ফুলকুমারীকে সাহায্য করতে পারছি না। আমি ফুলকুমারী থেকে অনেক দূরে, আর এই অল্প সময়ের মধ্যে আমি ওর কাছেও যেতে পারবো না। একই দাসী, তুমি কোথায় ছিলে? তোমাকে সে কখন থেকে খুঁজে চলেছি। আচ্ছা, ফুলকুমারী নাকি তোমার সাথে সন্ধ্যার দিকে কথা বলেছিলে? কোথায় কোথায় আমার ফুলকুমারী? বলো, তুমি কি জানো আমার ফুলকুমারীর ব্যাপারে? আমার সাথে কেন এমনটা হচ্ছে? কেন কোনোভাবেই আমি নিজের মনকে স্থির করতে পারছি না? কেন এমন অশান্ত লাগছে? আমার মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু আমার জানা মতে। কি হলো কি দাসী, তুমি চুপ করে আছো কেন? তুমি কি খাবার নিয়ে ওই মেয়েটির কাছে গিয়েছিলে কারাগারে? হ্যাঁ হ্যাঁ রাজকুমার, গিয়েছিলাম তো। আমি খাবার নিয়ে আপনার স্ত্রীর জন্য রাজকারাগারে গিয়েছিলাম। আহ দাসী, তুমি ওই মেয়েটিকে আমার স্ত্রী কেন বলছো? আমি তো ওকে আমার স্ত্রী হিসাবে মেনেই নেইনি। ও এই রাজপ্রাসাদের অতিথি, আর ওকে নতুন অতিথি বলে সম্বোধন করবে তুমি? যাই হোক, তুমি খাবার নিয়ে গিয়েছিলে, এবার বলো আমার কাছে আবার কেন এসেছো? আসলে রাজকুমার, ক্ষমা করবেন, আমাদের ওই নতুন অতিথির জন্য খাবার নিয়ে গিয়েছিলাম কারাগারে ঠিকই, কিন্তু সে কোনো খাবার খাননি। তিনি সেই খাবার ফিরিয়ে দিয়েছেন। আর শুধুমাত্র সেটাই নয়, তিনি যখন থেকে রাজপ্রাসাদে এসেছেন তখন থেকে এখন পর্যন্ত কিছুটি রাতে কাটেনি। কিন্তু এভাবে চলতে থাকলে তো উনি অসুস্থ হয়ে পড়বেন। কি বলছো কি তুমি? খাবার নিয়ে গিয়েছিলে কারাগারে, আর তারপর মেয়েটি সে খাবার খায়নি? কিন্তু কেন কেন সে খাবার খায়নি? আসলে ওই নতুন অতিথি বলেছে আপনি যদি নিজের হাতে তার জন্য খাবার নিয়ে না যান তিনি কিছুতেই খাবেন না। কি বলছো কি? আমি নিজের হাতে খাবার নিয়ে যাব ওই মেয়েটির জন্য? তাও আবার ওই ওই রাজকারাগারে? না, কখনই না। যাও, ওই মেয়েটিকে বলে দাও, ও যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমি কখনো ওর জন্য খাবার নিয়ে কারাগারে যাব না। ওকে ভালোই ভালোই খেয়ে নিতে বলো। বলেছি রাজকুমার, বলেছি, অনেকভাবে বলেছি, কিন্তু মেয়েটি কোনো কথাই শুনছে না। তার একই কথা, আপনি খাবার নিয়ে গেলে তবে খাবেন, তাছাড়া সে কিচ্ছুটি খাবেন না। এতে যদি তার প্রাণ চলে যায় তাতেও তিনি সেটা মেনে নেবেন। তাহলে তো দেখছি ওই মেয়েটিকে ওই কারাগারে পচে মরতে হবে। যাও দাসী, যাও, এখন এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। কি হলো কি দাসী, তুমি চুপ করে আছো কেন? আমার কোনো কথার উত্তর কেন দিচ্ছ না? বলো, আমার ফুলকুমারী কোথায় আছে? তুমি জানো, সেই কখন থেকে আমি আমার ফুলকুমারীকে খুঁজে চলেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখন ওর জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আমার মনটার মধ্যে বড্ড অস্থির অস্থির লাগছে। আমাদের রাজকুমার যুবরানীকে কত ভালোবাসে, শুধু একটু যদি সে চোখের আড়াল হয় তাহলে কেমন অস্থির হয়ে পড়ে। সত্যি যুবরানী অনেক ভাগ্যবতী, এমন একজন মানুষকে তিনি স্বামী হিসেবে পেয়েছেন। কিন্তু আমি রাজকুমারকে কি করে সত্যিটা বলবো? আমি যদি সব সত্যিটা এখন বলি তাহলে তো রাজকুমার এক্ষুনি ছুটে যুবরানীর কাছে যাবে, এতে করে তো রাজকুমারেরও বিপদ হতে পারে। দাসী, আমি তোমাকে সেই কখন থেকে এত প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু তুমি আমার কোনো কথার উত্তর কেন দিচ্ছ না? আর তাছাড়া তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি আমার ফুলকুমারী কোথায় আছে। এটা তুমি নিশ্চয়ই জানো। বলো, আমার ফুলকুমারী কোথায় আছে? আমাকে সব কিছু খুলে বলো। আসলে আসলে রাজকুমার, যুবরানী এখন আছে ওই তন্ত্রমাতার আস্তানায়। কি? তো তন্ত্রমাতার আস্থা নাই? কিন্তু কিন্তু কেই তন্ত্রমাতা? আর কেনই বা ফুলকুমারী সেখানে গিয়েছে? দাসী, আমাকে সব কিছু খুলে বলো তো। এরপর দাসী রাজকুমারকে সব কথা খুলে বলে। এসব কি বলছো কি দাসী? এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। আর তাছাড়া এত এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। আর তাছাড়া ফুলকুমারী এত রাতের বেলা ওই তন্ত্রমাতার আস্তানায় একা একা। আর তোমার কথা শুনে তো মনে হচ্ছে ও যখন তখন আমার ফুলকুমারীর ক্ষতি করে দিতে পারে। না না, আমার ফুলকুমারীকে আমি এভাবে বিপদের মুখে ফেলে রাখতে পারি না। আমাকে এক্ষুনি যেতে হবে। এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে ফুলকুমারীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এ কি,
কথায় কথায় তো রাজকুমার চন্দ্রকুমারকে ওই তন্ত্রমাতার আস্তানার ঠিকানা দিয়ে দিলাম। এখন এখন যুবরানীর সাথে সাথে তো রাজকুমার চন্দ্রকুমারও ওই তন্ত্রমাতার আস্তানায় চলে যাবে। এখন তো মনে হচ্ছে দুজনেই বিপদে পড়ে যাবে। এখন কি করব আমি? ওদিকে রাজকুমার দাসীর বলার ঠিকানা অনুযায়ী তন্ত্রমাতার আস্তানার উদ্দেশ্যে চলতে থাকে। আমার মন বলছে আমার ফুলকুমারী মহা বিপদে, ওকে গিয়ে আমাকে রক্ষা করতে হবে। ওই তন্ত্রমাতা যা শুরু করেছে তাতে করে তো আমার মনে হচ্ছে ও কিছুতেই আমার ফুলকুমারীকে বাঁচতে দেবে না। আগেরবার কালো জাদু প্রয়োগ করে ওকে হত্যা করার চেষ্টা করেছিল, আর এবার আবারও আঘাত করেছে। তবে ফুলকুমারী যদি আমাকে সব কিছু জানিয়ে যেত, যদি আমার সাথে ওই তন্ত্রমাতার মোকাবেলা করতে যেত, তাহলে তাহলে ওর বিপদের আশঙ্কা কম থাকতো। কিন্তু ও তো আমার সাথে কথা না বলে একা একা চলে গিয়েছে। আমি জানি, আমি চিন্তা করব দেখে ও এমনটা করেছে। হে বিধাতা, তুমি সহায় হও। ওই তন্ত্রমাতা যেন আমার ফুলকুমারীর কোনো ক্ষতি করতে না পারে। ওকে তুমি রক্ষা করো। ফুলকুমারী, তুমি একা নও ফুলকুমারী, তোমার রাজকুমার তোমার পাশে আছে। আমি আসছি তোমার কাছে, আসছি। এই তন্ত্রমাতা তো আবারও তার শক্তি প্রয়োগ করলো। এই অশুভ কালো পদ্মকে আবার সক্রিয় করে তুলেছে সে। আর এই অশুভ পদ্ম থেকে তো আবার শক্তিশালী শক্তি বের হচ্ছে। আর এই শক্তি ধীরে ধীরে আমাকে কষ্ট দিচ্ছে। কি করব আমি যে আর পারছি না। আমি বুঝতে পারছি এই তন্ত্রমাতা কিছুতেই আমাকে বাঁচতে দেবে না। এবার সত্যি হয়তো বা আমার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু আমার এই শেষ মুহূর্তে আমার রাজকুমারের সাথে আমার দেখা হলো না, আর এটাই যে আমার আফসোস। এই কথা বলে ফুলকুমারী কাঁদতে থাকে। আর তখনই সেখানে রাজকুমার চন্দ্রকুমার এসে হাজির হয়ে যায়। আর সে দেখতে পায় ফুলকুমারীকে একটি কালো পদ্মের মধ্যে আটকে রাখা হয়েছে। এ কি রাজকুমার, আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। এখানে থাকলে আপনার বিপদ হবে। আপনি চলে যান। না ফুলকুমারী, না, আমি কিছুতে এখান থেকে যাব না। তোমাকে এমন বিপদে ফেলে আমি কি করে চলে যেতে পারি? আর তাছাড়া ওই অসভ্য শক্তিশালী তন্ত্রমাতা তোমাকে কষ্ট দিচ্ছে। আমি এক্ষুনি তাকে শেষ করে ফেলবো। আমার এই তলোয়ারের আঘাতে তাকে হত্যা করে ফেলবো। একই রে, রাজকুমার চন্দ্রকুমার দেখি বউয়ের টানে আমার আস্তানা পর্যন্ত চলে এসেছে, আর ও কিনা আমাকে হত্যা করতে চাইছে। যাক, ভালোই হয়েছে। ভেবেছিলাম এই রাজকুমারের কোনো ক্ষতি আমি করব না, কিন্তু না, এই ফুলকুমারীর সাথে সাথে এই রাজকুমারের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই কথা বলেই তন্ত্রমাতা রাজকুমারের উপর একটা শক্তি প্রয়োগ করে। আর সেই শক্তির প্রভাবে রাজকুমার চন্দ্রকুমার ছিটকে মাটিতে পড়ে যায় আর জ্ঞান শূন্য হয়ে যায়। রাজকুমার! আজ রাজপ্রাসাদে গিয়েছিলে, কোনো খবর তো জানালে না। ওই মাইয়াডা রে রাজপ্রাসাদে রাজবধূ হিসাবে কি মাইনা নিছে? কি যে কও না তুমি, এত সহজে কি আর ওই মাইয়াডারে রাজকুমার প্রতাপ মাইনা নিব? তবে আমার একখানা প্রশ্ন, সে যদি মাইয়াটাকে মাইনাই না নেয়, তাহলে সে সাথে কইরা সেই মাইয়াডারে কেন রাজপ্রাসাদে নিয়ে আসলো? বিয়ে করলো বুঝলাম গ্রামের লোকেদের জোর করার কারণে, কিন্তু তাকে সাথে করে নিয়ে আসার তো কোনো দরকারই ছিল না। সে ওই কুটিরে থাকতো আর রাজকুমার রাজপ্রাসাদে, তাহলেই তো মিটে যাইতো ঝামেলা। হয়তো রাজকুমার প্রতাপ ওই মেয়েটিকে ভালো রাখার লাগিয়া রাজপ্রাসাদে নিয়ে আইছে। শুনলাম ওই মাইয়াটা নাকি একটা কুঠিরে থাকতো। আর সত্যি তো, কুঠির সেইরা রাজপ্রাসাদে থাকলে তো ভালোই থাকবে। মোটেও না, ভালো না সাই। তুমি জানো রাজকুমার প্রতাপ কি কইরাছে? ওই মাইয়াডারে রাজ কারাগারে বন্দিও কইরা রাখছে। কি কইতাছো কি গো? ওই মাইয়াটারে রাজকুমার কারাগারে বন্দি কইরা রাখছে? কিন্তু আমাদের রাজকুমার প্রতাপ তো এতটা নিষ্ঠুর নয়। তাহলে হঠাৎ কইরা এতটা নিষ্ঠুর কি কইরা হইল? আর তাছাড়া ওই মেয়ে কি কোনো অপরাধ কইরাছে নাকি?
শুনলাম ওই মাইয়াটা নাকি রাজকুমার প্রতাপের কক্ষে গিয়েছিল রাজকুমারের অনুমতি ছাড়া, আর তাই তো রাজকুমার মাইয়াটার ওই কারাগারে নিক্ষেপ কইরাছে। আর ওই মাইয়াটিও তেমন মাইয়া, ও কইছে রাজকুমার প্রতাপ যদি নিজের হাতে তার জন্য খাবার না নিয়ে যায় তাহলে নাকি সে কিছুটিও খাবে না। সত্যি বলতে মাইয়াটাও না বড্ড জেদি, যখন থেকে রাজপ্রাসাদে আইছে তখন থেকে সে একটি দানা পানিও দাঁতে কাটেনি। এতে কইরা ওই মাইয়াটা অসুস্থ হয়ে যাইবো না কও? হয় সেইটাই তো, কিন্তু তুমি যা কইতাছো মাইয়াটা যা জেদ, তাতে করে আমার মনে হয় মাইয়াটা রাজকুমার প্রতাপকে সঠিক পথে ফিরাইয়া আনতে পারবো। রাত অনেকটা গভীর। ওদিকে ফুলপরি না খেয়ে কারাগারের মধ্যে বসে বসে ঘুমে ঝিমোচ্ছিল। কি হলো, কি ঘুমিয়ে পড়েছেন নাকি? শুনছেন? প্রতাপের এক ডাকে ফুলপরির ঘুম ভেঙে যায়, আর সে ঘুম ভাঙতেই দেখতে পায় রাজকুমারের হাতে একটি খাবারের থালা, আর সে সেই কারাগারের বাইরে দাঁড়িয়ে আছে। ফুলপরি তো এটা দেখে বড্ড অবাক হয়ে যায়, আর সে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে। এ কি, এটা আমি কি দেখছি? স্বয়ং রাজকুমার প্রতাপ! হ্যাঁ হ্যাঁ, তাই তো, সে তো খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছে। এই নিন, আপনার খাবারটা খেয়ে নিন। ফুলপরি রাজকুমার প্রতাপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রাজকুমার প্রতাপ, রাজকুমার প্রতাপ নিজে আমার জন্য খাবার নিয়ে এসেছে। এটা কি আমি সত্যিই দেখছি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? কারণ আমি রাজকুমার প্রতাপের সম্পর্কে যা জেনেছি তাতে করে রাজকুমার প্রতাপের তো আমার জন্য কারাগারে খাবার নিয়ে আসাটা একেবারেই অসম্ভব ব্যাপার। আর আমি তো জেদ করে এটা বলেছিলাম। আমি তো কখনো কল্পনাও করতে পারি না যে রাজকুমার প্রতাপ আমার জন্যই কারাগারে খাবার নিয়ে আসবে। কি হলো? তুমি কোনো কথা না বলে শুধু এভাবে ফেল করে তাকিয়ে আছো কেন? তুমি তো বলেছিলে আমি খাবার না নিয়ে আসলে নাকি তুমি কিছুতেই খাবার খাবে না। আর তাই তো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এখন এই খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। রাজকুমার প্রতাপ, আপনি সত্যি আমার জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছেন? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করবেন না শুনি? আমার প্রাসাদে একজন মানুষ এভাবে না খেয়ে কষ্ট পাবে, আর এটা আমি কি করে হতে দিতে পারি? হ্যাঁ, তুমি অপরাধী, ঠিক আছে, কিন্তু তাই বলে তোমাকে না খেতে দিয়ে আমি মারবো না। তাই তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি এখন এই খাবারটা খেয়ে নাও। আর শোনো মেয়ে, এরপর থেকে কিন্তু আমি তোমার জন্য কোনো খাবার নিয়ে আসবো না। দাসী তোমার জন্য খাবার নিয়ে আসবে, আর তার কাছ থেকে খাবারটা খেয়ে নেবে তুমি। সত্যি সত্যি ফুলকুমারী, তোর ভালোবাসার টান অনেক বেশি রে। আর তাই তো তোর রাজকুমার তোর পিছু পিছু আমার আস্তানা অবধি চলে এসেছে, কিন্তু এসে তো শুধুমাত্র ও নিজের মৃত্যুকে ডেকে এনেছে। তুই মরবি তো মরবি, তার সাথে তোর ভালোবাসার মানুষটাও মরবে। ভেবেছিলাম ওকে কিছুই করব না আমি, কিন্তু আমি তো দেখছি তোকে আর ওকে দুজনকে একসাথে হত্যা করাটাই সব থেকে ভালো হবে। আর তাছাড়া ওকে আঘাত করে অসুস্থ করে ফেলেছি, এবার ওকে আমি চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আর তাছাড়া ওকে আঘাত করে অজ্ঞান করে ফেলেছি, আর একটি আঘাত করে ওকে আমি চিরকালের মতো শেষ করে দেব। না না, এটা করো না, তুমি এটা করো না। আর একটিবারের জন্য আমার রাজকুমারকে আঘাত করবে না, দোহাই লাগে তোমার। হে বিধাতা, তুমি কি এই অন্যায় অত্যাচার দেখতে পাচ্ছ না? তারপরও কেন চুপ করে আছো? দয়া করে অপরাধীকে শাস্তি দাও, ওই অশুভ শক্তির বিনাশ করো, আর শুভ শক্তির জয় ঘটাও। এই কথা বলে ফুলকুমারী তার চোখ বন্ধ করে, আর এবারও ফুলকুমারীর শরীর থেকে সে আলোক রশ্মিটা সক্রিয় অবস্থায় প্রসারিত হতে শুরু করে, আর অশুভ কালো পদ্মের শক্তিটি ক্রমাগত কমে আসতে শুরু করে। এ কি, আবারও ওই অশুভ পদ্মের শক্তিটি দুর্বল হয়ে যেতে শুরু করেছে। আমাকে আবারও শক্তি প্রয়োগ করতে হবে, কিছুতে হেরে যাওয়া যাবে না ওই ফুলকুমারীর কাছে। এরপর তন্ত্রমাতা আবারও সে অশুভ কালো পদ্মকে উদ্দেশ্য করে তার শক্তি প্রয়োগ করে, কিন্তু এবার তন্ত্রমাতা তার শক্তি প্রয়োগ করার পরও অশুভ পদ্মের শক্তি বৃদ্ধি পায় না।
কি এটা কি হচ্ছে? ওই অশুভ পদ্মের শক্তি তো আর বৃদ্ধি পেল না, ক্রমাগত ওর শক্তি কমতে শুরু করেছে। কিন্তু এটা তো হওয়ার কথা নয়, আমাকে আবার চেষ্টা করতে হবে, যে করে হোক ওই অশুভ পদ্মের শক্তি আমাকে বাড়াতেই হবে। ফুলকুমারী চোখ বন্ধ করে বিধাতাকে স্মরণ করছে আর তন্ত্রমাতা আবারও তার শক্তি প্রয়োগ করছে সে কালো পদ্মের উপর। কিন্তু এবার ফুলকুমারীর শরীরের ভেতরে থাকা আলোক রশ্মিটি সক্রিয় হয়ে ওঠে আর সে অশুভ কালো পদ্মটি কিছুতেই ফুলকুমারীকে বন্দি করে রাখতে পারে না। সে ফুলকুমারীকে মুক্ত করে সেখান থেকে দূরে সরে যায় আর শূন্যে ভেসে ওঠে। কি এটা আমি কি দেখছি? ওই অশুভ পদ্ধতি তো ফুলকুমারকে মুক্ত করে দিল। আবার আমার কোনো জাদু শক্তি তো কাজ করছে না, এখন কি করব? ফুলকুমারী চোখ মেলে তাকায় আর সাথে সাথে ফুলকুমারীর শরীরে থাকা সেই আলোক রশ্মিটি অশুভ পদ্মটিকে ছেড়ে ফেলে আর মুহূর্তের মধ্যে অশুভ পদ্মটি গিয়ে তন্ত্রমাতাকে আবদ্ধ করে ফেলে। কি এই অশুভ পদ্ধতি তো আমাকে বন্দি করে ফেললো, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এ তো আমার পাতা পাতে আমি নিজেই আটকে গেলাম। ওই পদ্ম, অশুভ পদ্ম, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, চলে যাও এখান থেকে। এ কথা বলতে না বলতেই সে অশুভ পদ্মের মধ্যে অগ্নিশিখা তৈরি হয়ে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। না না, এটা কিছুতেই হতে পারে না, এভাবে আমার পাতা ফাঁদে কি করে আমার মৃত্যু হতে পারে? না না। এরপর তন্ত্রমাতা সে অশুভ পদ্মের সাথে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।